নাসিরউদ্দিন পাটোয়ারি, ব্যারিস্টার ফুয়াদ থেকে শুরু করে জুলাই বিপ্লবীরা, জুলাই বিপ্লবের সামনের সারির নেতারা বেশিরভাগই শিবিরের পক্ষে আছে। শিবিরের জন্য একটা সুখবর হচ্ছে, ছাত্রদল শিবিরকে কিছুই করতে পারবে না। এই সুখবরটা প্রথমে দিয়ে নি। তারেক জিয়া ছাত্রদলকে সংযত হতে বলেছেন, কারণ তিনি দেখছেন যে শিবিরের সাথে লাগতে যেয়ে ফলাফল উল্টো হয়েছে। সাংবাদিকদের গুপ্ত বলে পিটিয়ে টিটিয়ে যে অবস্থা করেছে, কানের পর্দা টর্দা ফাটিয়ে, এতে তারেক জিয়ার চেয়ার নিয়ে টানাটানি। এখন ছাত্রদলকে থামিয়ে দিতে যাচ্ছেন তারেক জিয়া। এবং জুলাই বিপ্লবীরা যেভাবে সবাই শিবিরের পক্ষে দাঁড়ালো, এটা শিবিরকে অনেকটা সেভ করেছে এবং ছাত্রদলের লাগাম টানতে সহায়তা করেছে। শিবিরের উপর যে জুলুম, পায়ে পড়ে শিবিরের সাথে যে ঝামেলা বাঁধাতে চাওয়া এবং ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতি চালু করতে চাওয়া, এটার বিরুদ্ধে জুলাই যোদ্ধারা নানানভাবে অবস্থান নিয়েছে। শিবিরের পক্ষে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ স্পষ্ট করে বলেছেন যে, প্রধানমন্ত্রী, আপনি আপনার ছাত্র দলের সন্ত্রাসীকে সামলান। ছাত্রলীগ এদের উপর ভর করেছে, আপনাকে শেষ করবে, আপনার ক্ষমতা নিয়ে টানাটানি বাঁচবে। এগুলো নিঃসন্দেহে প্রধানমন্ত্রী শুনেছেন, টনক নড়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ক্যাম্পাসে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হলে রাজপথে প্রতিরোধ করা হবে। এর মানে ক্যাম্পাসে যদি ছাত্রদল সন্ত্রাস করে, তাহলে তারেক জিয়ার ক্ষমতা নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। এই হুমকি নাসিরউদ্দিন পাটোয়ারি দিয়েছেন। এবং নাহিদ ইসলামও বলেছেন, ক্যাম্পাস দখল করার চেষ্টা করছে ছাত্রদল, এটা সফল হতে দেওয়া যাবে না। তো এই পরিস্থিতিতে সবাই তো শিবিরের পক্ষে এবং ছাত্রদলের বিরুদ্ধে। ছাত্রদল কার্যত কাউকে পাশে পেল না, এমনকি বিএনপি পন্থী সাংবাদিকদেরও তেমন কাছে পেল না। বিএনপি পন্থী বিভিন্ন সাংবাদিক ইউনিয়নও ছাত্রদলের বিরুদ্ধে নিন্দা জানাতে বাধ্য হয়েছে। বুঝেন যে খেলাটা কোন ভাবে হয়েছে, বিএনপি কতটা বিপদে পড়েছে। তো এইসব কারণে দিন শেষে শিবিরকে ছাত্রদল কিছুই করতে পারবে না, এটা হচ্ছে বিষয় দর্শক। তবে এনসিপির মধ্যে এখানে একটা খেলা আছে। এনসিপির মধ্যে আসিফ মাহমুদের যে গ্রুপটা, আসিফ মাহমুদ নিজে এবং ছাত্র শক্তির আসিফ মাহমুদের কোরআনটা, ছাত্র শক্তির মধ্যে গ্রুপ আছে, কেউ আসিফ মাহমুদের অনুসারী, যদিও বেশিরভাগই আসিফ মাহমুদের নিয়ন্ত্রণে, এবং কেউ নাহিদ ইসলামদের অনুসারী। এইসব গ্রুপিং এর রাজনীতি আছে এবং থাকবে। সেই জায়গায় আসিফ মাহমুদের অনুসারীরা শুধু এখানে ওইভাবে শিবিরের পক্ষে দাঁড়াচ্ছে না, এখানে তারা একটু নোংরা খেলা খেলছে। সেটা হচ্ছে যে, ছাত্রদল শিবিরকে সমানভাবে দুই দলকেই সন্ত্রাসী বলার চেষ্টা করছে, দুই দলকেই গুজববাজ বলার চেষ্টা করছে, এবং শিবিরকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে। কেন? এটা আসলে রাজনীতির খেলা এরকমই। তারিক কায়েমের সাথে কোন পেজের এডমিনের কি ছবি, এটা নিয়ে রাজনীতি করছে আসিফ মাহমুদ কোরআন। এটা কেন করছে? এটা ওই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন কেন্দ্রিক। যদি এরকম থাকে, এরকম হয় যে না, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সাদিক কায়েম নির্বাচন করবে না এবং জামাত আসিফ মাহমুদকে সমর্থন দিবে, দেখবেন যে সাদিক কায়েম, জামাত, আসিফ মাহমুদ বা এখন ছাত্র শক্তি যারা শিবিরকে, সাদিক কায়েমকে কাঠগড়ায় দাঁড় করাতে চায়, বিভিন্ন পেজের এডমিন থাকার কারণে শিবিরকে কি ছিল নাকি, দেখবেন যে এগুলো এনসিপির কাছে কোনো বিষয় না, বা আসিফ মাহমুদ কোরআন এটা একদম ভুলে যাবে, ছাত্রদলকেই গালি দিবে। তখন রাজনীতি হচ্ছে এরকম একটা খেলা, সেই খেলায় চলছে। তবে যারা এইসব নোংরা রাজনীতি না করে, উদ্দেশ্যমূলকভাবে সাদিক কায়েমের বিরুদ্ধে না লাগছে, তারা কিন্তু শিবিরের পক্ষে এবং ছাত্রদলের বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করে আসছে, এবং ছাত্রদলকে পিছু হটাতে তাদের সেই প্রতিবাদ কাজে লেগেছে। ক্যাম্পাসে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হলে রাজপথে প্রতিরোধ। হ্যাঁ, রাজপথে প্রতিরোধ, এটা বিএনপিকে ভীত সন্ত্রস্ত করেছে, এবং জামাত ইসলামীর ডক্টর শফিকুল ইসলাম মাসুদরাও যেভাবে বলেছেন, সেটা ইম্পর্টেন্ট। ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, কেউ যদি গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার কোনো প্রচেষ্টা চালায়,
রাজপথে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করব। তাহলে ক্যাম্পাসে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা ছাত্রদল করছে, এটা তো আর নাম উল্লেখ করার দরকার হয় না। কিন্তু ওই যে ঢাকা দক্ষিণের ওই আসিফ মাহমুদ কোরআন, তারা আছে দুই দলকেই দায়ী করতে এবং শিবিরকে কাঠগড়ায় দাঁড় করাতে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমাদের বর্তমান পরিস্থিতি তিনটা লড়াই চলছে, যে লড়াইয়ের মধ্যে অন্যতম একটি লড়াই হলো গণতান্ত্রিক লড়াই। এবং এই যে নাসিরউদ্দিন পাটোয়ারিদের যে দাবি, যার ফলে কিন্তু এবং আরো নানান জামাত শিবিরের বা শিবিরের দূরদর্শিতা সব পরিস্থিতি একত্র করেই তারেক রহমান ছাত্রদলকে ডাকতে বাধ্য হয়েছেন। ডেকে অবশ্যই ধমক টমক দিয়েছেন ডেফিনেটলি, যদিও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। সরকার সংকট মোকাবেলা করতে পারছে না দাবি করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সরকার যদি দেশের সংকটগুলো নিয়ন্ত্রণ না করতে পারে, গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে নিশ্চিত করতে না পারে, তাহলে সরকারকে জবাবদিহিতার জায়গায় অবশ্যই আসতে হবে। এই ক্যাম্পাস নিয়েই তো বিএনপি বড় বেকায় দেয়। ক্যাম্পাস দখল করতে গেলেই 12টা বেজে যাবে, আবার ক্যাম্পাস দখল না করলেও ক্ষমতা নড়বড়ে। তা বিএনপি কতটা মাইন্ডকে চিপে আছে দেখতে পাচ্ছেন। দখল করতে গেলেও বিপদ, না গেলেও বিপদের মধ্যে সবসময় থাকে। এই জন্য ভালো হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। ধান্দাবাজির রাস্তায় গেলেই বিপদ। এই জন্য আমি বলি, দেশের যে অবস্থা, অর্থনীতির যে নাজুক অবস্থা, তাতে জামাত এনসিপি সহ জাতীয় সরকার গঠনের কোনো বিকল্প নেই। জাতীয় সরকার গঠন করলে এসব অযাচিত কামড়াকামড়ি বিতর্ক থামবে। তখন সত্যিকার অর্থে আমাদের অর্থনীতিকে স্থিতিশীল রাখা, অর্থনীতি পুনর্গঠন এবং দেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে কাজ করবে। জামাত এনসিপি সবাই সরকারে থাকলে এই অযাচিত ক্যাম্পাসে দেখবেন যে তখন কোনো ঝামেলা নেই। ইউনূসের আমলে যেরকম পিসফুল কোএক্সিস্টেন্স ছিল ওরকম থাকবে। এজন্য সাম্প্রতিক সমস্যার সমাধানকে আমরা জাতীয় সরকারের মধ্যেই দেখি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সরকার জ্বালানি সংকট থেকে শুরু করে অনেকগুলো বিষয় বাংলাদেশের মানুষের সঙ্গে লুকোচুরি খেলেছে, কিন্তু সরকারকে খোলাসা করে বলতে হবে কেন লোডশেডিং হচ্ছে। সরকার বলছে জ্বালানি আছে, কিন্তু আমরা পেট্রোল পাম্পে গিয়ে জ্বালানি পাচ্ছি না। সরকারের ধান্দাবাজির বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারিরা কিছু বললে এটার যে প্রভাব জনগণের উপর পড়ে, এই ভয় কিন্তু বিএনপি সরকার আছে। পাটোয়ারিদের কথা জনগণ, তরুণ প্রজন্ম বিশ্বাস করে, কিন্তু বিএনপির কথা বিশ্বাস করে না। বিএনপি জনগণকে কিছু বিশ্বাস করাতে পারে না, কিন্তু শিবির, জামাত, নাসিরউদ্দিন পাটোয়ারি এরা বিশ্বাস করে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি শিবির নিয়ে তার কোনো হীনমন্যতা নেই। তিনি তার শিবিরের সাথী পদ নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন এবং আরো নানান বিষয় নিয়ে স্পষ্টবাদী কথা বলা এবং জামাতের সংস্পর্শে আসা, এইসব কারণে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি হিট। নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, এই লোক এহেন কোনো অপকর্ম নাই, আপনাদেরকে শুনলে আপনারা হাসবেন। ডিঙ্গি নৌকা ঘুরাও পয়সা নিত, যেখানে সেখানে। এই যে লোকজনদেরকে আপনারা শুনতেন না, গুম করার পরে তাদেরকে পেট কেটে নদীতে ফেলাইতো, এই কাজে সহায়তা করত এই লোক। জঘন্যভাবে মানুষের ডেড বডি তার তত্ত্বাবধানে চালানো হতো হাসিনা আমলে। সুযোগ সুবিধা সে নিত। যখনই খুন করা হতো, গুম করা হতো, ফায়ারে দেওয়া হতো, তার ডাক পড়তো। একটা ডেড বডিকে বস্তাবন্দি কেমনে করতে হবে, একটা ডেড বডিকে কত টুকরা করতে হবে, কোন নদীতে কোন জায়গায় পাঠাতে হবে, ওই কাজে জড়িত ছিল এই লোক। তাকে রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে বাধ্যতামূলক। এদেরকে যদি বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে পুরস্কৃত করা হয়, তাইলে আমাদের দেশের পুলিশ সংস্কার বা রিফর্ম এমন কোন কথাবার্তা আছে? নাই। তারপরে কে ছিল? নৌ পুলিশের ডিআইজি আবুল ফয়েজ, অ্যান্টি টেরোরিজম ইউনিটের এগেইন আরেক লোক মোহাম্মদ মনিরুল ইসলাম,
অ্যান্টি টেরোরিজম ইউনিটের যারাই ছিল এরা কারা? এই লোকগুলাই ওই লোকগুলা। আপনারা যে শুনতেন কল্যাণপুরে জঙ্গি ধরছে, হলিয়ার্টিসনে জঙ্গি ধরছে, অমুক জায়গায় জঙ্গি ধরছে, হিলট্রাক্সে জঙ্গি ধরছে, অমুক জায়গায় কুকিচিন ধরছে, এই লোকগুলো। আপনারা যেখানেই শুনেছেন পুলিশরা জুমার নামাজে বাধা দিচ্ছে, পুলিশরা মাহফিলে বাধা দিচ্ছে, এই লোকগুলো অ্যান্টি টেরোরিজম নামের পোস্টার লাগিয়ে এই লোকগুলো দেশে মনে হচ্ছে এটা ভারতের উত্তরপ্রদেশ। আপনাদেরকে নামাজে বাধা দিত, আপনাদেরকে রোজা রাখায় বাধা দিত, আপনাদেরকে ওয়াজ মাহফিলে বাধা দিত, কিন্তু মন্দিরের প্রত্যেকটা অনুষ্ঠানে তারা গিয়ে প্রোটেকশন দিত। কিন্তু মুসলমানরা 90% মুসলমানরা যদি কোনো জায়গায় ধর্মীয় কাজ করতে যেত সেখানে বাধা দিত। শুধু বাধা দিত না, তাদের উপরে স্টিম রোলার চালাতো। এই লোককে কেন কে রিটায়ারমেন্টে পাঠানো হবে? পুলিশ অধিদপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান আরাক খুনি এখানে বসে বসে কোঅর্ডিনেট করত ঢাকায় মহানগরীতে উত্তর এবং দক্ষিণে তাকে খুন করবে, তাকে গুম করবে। আপনাদের কাঁঠাল বাগানে ওই যে কোটা সংস্কার আন্দোলনের সময় মেয়েদের ডেড বডি রিক্সার গ্যারেজে ঢুকানো হয়েছে, গাড়ির গ্যারেজে ঢুকানো হয়েছে, এই কোঅর্ডিনেশন গুলো এই কুত্তার বাচ্চাগুলো করত। তাদের চোখের সামনে এসব অপকর্ম হয়েছে, তাদের চোখের সামনে ডেড বডি গুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে, পেট কেটে নদীতে ফেলা হয়েছে, টুকরা টুকরা করা হয়েছে, এবং এরা ওটাকে চাপা দিয়েছে ওই সরকারকে ক্ষমতায় রাখার জন্য। এপিএন হেডকোয়ার্টারের ডিআইজি মনিবুর রহমান, রংপুরের রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ডিআইজি মোহাম্মদ ইকবাল হোসেন, ডিআইজি শামীমা বেগম, এই শামীমা বেগমের তত্ত্বাবধানে কোন পুলিশদের মানে বিরোধী দলের লোকজনদেরকে, বিএনপির লোকজনদেরকে, জামাতের লোকজনদেরকে, মাদ্রাসার ছেলেপানদেরকে ধরে এই মহিলা তার আদেশে, আপনারা শুনলে অবাক হবেন, পুরুষদের পুরুষাঙ্গে পুতলি বেঁধে ইট ঝুলিয়েছে এই মহিলা। আপনারা জানেন উলঙ্গ করে থাকলে পিটানোর পরে তাদের মুখের উপরে সেই হিল পড়তো, হিল দিয়ে তাদের মুখের উপরে পাড়া দিত। মানুষকে অমানবিক অত্যাচার কাহাকে বলে এই মহিলা করত। শামীমা বেগম। শিল্পাঞ্চলের পুলিশের ডিআইজি আবুল কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি আমিনুল ইসলাম, এপিবিএন এর ডিআইজি সালমা বেগম, 13 জন তাদেরকে অবসরে পাঠিয়েছে। এখন একটা কথা, এই 13 জনের অবসর কোটি টাকার উপরে, কয়েক কোটি টাকা। এখন আমাকে একটা কথা বলেন, এই যে বাধ্যতামূলক অবসরে তাদেরকে পাঠানো হলো, আমি দেখি তাদেরকে পুরস্কৃত করা হলো। কেন পুরস্কৃত? এদেরকে বিচার হয়েছে? এদেরকে কি অ্যাকাউন্টেবল করা হয়েছে? তারা যত অবৈধ এবং অন্যায় কাজ করেছে তাদেরকে কি ডেকে বিচার বিভাগের মুখোমুখি করা হয়েছে? এদের বিরুদ্ধে কি একটা অভিযোগ তৈরি হয়েছে? হয়নি। করা হয়েছে? হয় না। এখন তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে, দেখালো আমরা আওয়ামী আমলে যারা অন্যায় করেছে তাদেরকে ফোর্স রিটায়ারমেন্টে পাঠাইছি। কেন ভাই ফোর্স রিটায়ারমেন্টে পাঠানো হবে? কেন তাদেরকে ফোর্স রিটায়ারমেন্টে পাঠিয়ে সরকারের কাছ থেকে বছরে কোটি কোটি টাকা এদের পিছনে ওয়েলফেয়ারের জন্য যাবে? কেন যাবে? তাহলে তারা যে ক্ষমতার অপব্যবহার করেছে, তারা যে গুম খুন ধর্ষণের সাথে জড়িত থেকেছে, এরা যে বাংলাদেশের সংবিধানের উপরে পেশাব করে দিয়েছে, বিচারের কি হবে? তার কোনো বিচার হবে না। এরপরে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তারা এসে আবার বিএনপি পন্থী কয়েকজন পুলিশ অফিসারকে এভাবে ফোর্স রিটায়ারমেন্টে দিবে। দ্যাট ইজ দ্য সলিউশন?